স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ইসরায়েলের বিভিন্ন স্থানে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অপরদিকে মধ্য ইরানে একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। উদ্ভূত পরিস্থিতিতে কোনো ধরনের যুদ্ধবিরতি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আল জাজিরা এই তথ্য জানিয়েছে। এতে আরও বলা হয়, ইসরায়েলি হামলায় রোববার ইরানের অভিজাত বাহিনী আইআরজিসির গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ কাজেমি সহ 2 জেনারেল নিহত হন। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, ইরানের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে করে দেশটিতে রোববার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 224 জনে পৌঁছেছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে ইরান থেকে পাঠানো শতাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া ইসরায়েলের বিভিন্ন স্থানে চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জনের বেশি মানুষ নিহত ও অনেকে আহত হন। ইসরায়েল জুড়ে নাগরিকদের আশ্রয়কেন্দ্রে ঢুকতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকার আহ্বান জানিয়েছে জায়নবাদীদের সামরিক বাহিনী। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। এছাড়া আজ নগর ভবনে এক আলোচনা সভাতেও মেয়র হিসেবে অংশ নেন ইশরাক হোসেন। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী সোহাগ আহমেদ। সোহাগ, ইশরাক তার সমর্থক ও বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন, আর এই কর্মসূচির বিষয়ে তারা কি বলছেন? জনগণের ভোট অধিকারকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন সাংবাদিক ভাইরা সহ দেখেছেন সবাইকে আমার পক্ষ থেকে পৃথিবী জুড়ে বলা হয় মেয়র ইলেক্ট। দর্শক, দুঃখিত, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা লাইভটি আবারও সম্প্রচার করতে পারিনি। আমরা পরবর্তীতে আবার দেখাবো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক। সকাল 10:30টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা। সেই সঙ্গে আগামী নির্বাচন, সংস্কার ও সমসাময়িক রাজনীতি নিয়েও দুই পক্ষ নিজেদের মতামত তুলে ধরেন। বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর বিচারিক প্যানেল এই নির্দেশ দেন। আগামী 24শে জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে শুনানিতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হলেও শেখ হাসিনা ও কামালকে তাদের ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি বলে উল্লেখ করে পুলিশ। পরে আদালত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, 16 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত সারা দেশে অন্তত 1400 ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ, উস্কানি ও প্ররোচনায় হত্যাকাণ্ড সংঘটিত করে আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ।
গাজীপুরে বেসরকারি একটি ব্যাংকের এটিএম বুথে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথটির নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক আছেন অভিযুক্ত নিরাপত্তা কর্মী লিটন মিয়া। ধর্ষণের শিকার কিশোরীর বাবা জানায়, স্থানীয় একটি স্পিনিং মিলে চাকরির সন্ধানে গিয়েছিল তার মেয়ে। কারখানার গেটের পাশে থাকা এটিএম বুথে নিরাপত্তা কর্মী অধিক বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে কিশোরীকে বুথের ভেতরে নিয়ে যায়। পরে সেখানে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী কিশোরী। এ ঘটনায় শ্রীপুর থানায় কিশোরীর বাবা একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত নিরাপত্তা কর্মীকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাসে এক কলেজ ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয়রা বাস চালক সাব্বির মিয়াকে ধরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর সদস্যরা অভিযুক্তকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করেন, তবে চালকের সহকারী পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশ জানায়, একাদশ শ্রেণীর ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার বড় বাজার এলাকায়। বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রোববার রাতে সিলেট থেকে মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে উঠেন তিনি। পথে রাত 10:30টায় বাসটি নবীগঞ্জের আউশকান্দি এলাকায় পৌঁছালে সকল যাত্রী নেমে যান। ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, এই সুযোগে বাস চালক সাব্বির মিয়া ও সহকারী লিটন মিয়া তাকে পালাক্রমে ধর্ষণ করে। এই সময় ওই ছাত্রী চিৎকার দিলে স্থানীয়রা বাস চালক সাব্বির মিয়া আটক করলেও লিটন মিয়া পালিয়ে যায়। এবারের ঈদযাত্রায় ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৯০ জন নিহত ও ১,১৮২ জন আহত হয়েছেন। ৩১শে মে থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা ১৪ জুন পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের দেয়া তথ্য মতে সড়ক, রেল ও নৌপথে মোট ৪১৫টি দুর্ঘটনায় ৪২৭ জন নিহত ও ১,১৯৪ জন আহত হন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি। এ সময় ঈদের আগে ছুটি কম, অটোরিকশার অবাধে চলাচল, অদক্ষ চালক সহ দুর্ঘটনার ৯টি কারণ তুলে ধরেন বক্তারা। এছাড়া ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ছোট যানবাহন মহাসড়ক থেকে উচ্ছেদ ও ঈদের আগে 4 দিন ছুটি সহ 12টি দাবি তুলে ধরে সংগঠনটি। আমাদের সড়ক দুর্ঘটনা মনিটরিং ঈদযাত্রা শুরুর দিন ৩১ মে থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা ১৪ জন পর্যন্ত বিগত 15 দিনে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯০ জন নিহত, ১১৮২ জন আহত হয়েছেন। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের রামু এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। সকাল 8টার দিকে রামুর রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রামগামী পুরবী পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী অপর একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় বাসটি উল্টে মহাসড়কের পাশে ধান খেতে পড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন কক্সবাজার সদরের পিএমখালী দক্ষিণ পাতুলি এলাকার হাবিবুল্লাহ ও তার শিশু সন্তান রিয়াদ এবং রামুর পূর্ব রাজারকুল এলাকার রিমঝিম বড়ুয়া। দুর্ঘটনায় আহত হন 10 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিদায়ী সরকারের সময় অনিয়মের মাধ্যমে বিতরণ করা ঋণ খেলাপি হয়ে পড়ছে। আবার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অনেক ঋণ অনিয়মিত হয়ে পড়ায় বেড়েছে খেলাপির সংখ্যা। গত মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে হয়েছে 4,20,334 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 24.13%। অর্থাৎ বিতরণ করা ঋণের 4 ভাগের 1 ভাগই খেলাপি। 3 মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে 1.25 লাখ কোটি টাকা। গত ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল 3,45,765 কোটি টাকা। ফলে 3 মাসেই খেলাপি ঋণ বেড়েছে 74,570 কোটি টাকা। এর আগে গত সেপ্টেম্বরে খেলাপি ঋণ ছিল 2,84,977 কোটি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের এসব তথ্য জানায়। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।